মাঝে, মাঝে কেউ বলছেন যে, "না, না ভাই এটা অতি উৎসাহী কর্মকাণ্ড হয়ে গেছে।" কেউ বলছেন যে, "না ঠিকই আছে।" তবে আমি মনে করি এটা ঠিক আছে। কেন ঠিক আছে বলি? মাঝে, মাঝে হয় কি যে ধরেন আপনি আমার একটা গালি দিলেন। তো আজকের যে জমানাটা আসছে গালিটা হজম করলে দুর্বল মনে করে। মনে করে নতুন মানে এরপর একটার পর একটা আপনার দিকে আসতেই থাকবে। একটা জমানা ছিল যে ভদ্রতার জবাবটা মানে অভদ্রতার জবাবটা ভদ্রতা দিয়ে দেওয়া হইতো। এখন মাঝে, মাঝে সেম টু সেম খেলা লাগে। বাংলাদেশকে ১৫ মিনিটে দখল করে নিবে। ইভেন বাংলাদেশের বর্ডারটা খুলে দিলে অনেক কিছুই করবে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের আহ্বান আসছে। তো ওই আহ্বানকে পাল্টা কাউন্টার করে বিএনপি একটা লং মার্চ ঘোষণা করেছে। আর এই লং মার্চ ঘোষণার পর ভারত সরকারের প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে মোটামুটি সীমান্ত দিয়ে ঢুকলে ভারতই মনে হয় বাঙালিরা দখল করে ফেলবে। আপনি আয়োজনটা দেখেন, আমি আশ্চর্য হয়েছি। তবে আমাদের সরকারেরও আয়োজন ছিল সীমান্তকে ঘিরে। ভারতের আগরতলায় বাংলাদেশের যে হাই কমিশন সেখানে হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা টু আখাউড়া লং মার্চ করছে বিএনপি। দলটির এই কর্মসূচিকে হালকাভাবে নেয়নি ভারতের আপনার কয়েকটা রাজ্য, বিশেষ করে ত্রিপুরা রাজ্য সরকার। আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং ত্রিপুরা রাজ্যের গোটা সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত সরকার। ত্রিপুরা খেয়াল আছে তো, বাংলাদেশে বন্যার ইতিহাসের অনেক কিছু হোটেল টোটেল বন্ধ করে দিছে। ইভেন এই ত্রিপুরাতে বাংলাদেশি পর্যটকদেরকে সেখানে মারধর করা হয়েছে। জানা গেছে সকাল থেকেই রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। তা আমার ধারণা আমাদের ব্রাউনবাড়িয়া, আখাউড়া, এই যে নবীনগর এলাকাগুলোর যারা সন্তানরা আছে, টেডা বল্লম এক একটা নিয়া হয়তোবা সীমান্তর ব্যাপারে ফেক্কা ফেলতে পারে, এরকম একটা টেনশন মানে ছিল নাকি। আখাউড়ার তারা বলতেছিল যে আসেন আসেন ভাই, আগে শুধু আমরা এই দিক দিয়ে যাই, তারপরে দেখেন খেলাটা। আচ্ছা, তো আমরা দেখি এখানে কী কী ছিল। পশ্চিম জেলার পুলিশ সুপারকে চেকপোস্টের বাইরে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। আখাউড়া সীমান্তে বিএসএফের পাশাপাশি ভারতীয় টিএসআর বাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আপনার এছাড়া বিপুল পরিমাণে মজুত করা হয়েছে রায়ট কন্ট্রোল ভ্যান, জলকামান, টিয়ার শেল গ্যাস। এ বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার বলছেন, উত্তেজনাকর পরিস্থিতির কথা চিন্তা করে গত এক সপ্তাহ ধরে আখাউড়া সহ রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফের সংখ্যা যা মোতায়েন করা হয়েছিল গতকাল এটা ছিল এর থেকে দ্বিগুণ, এবং পুলিশ বাহিনীও টহল দিচ্ছে। গোয়েন্দা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুত রয়েছে। এছাড়াও কেন্দ্রের সাথে নিয়মিত তারা যোগাযোগও রাখছে। আর আমাদের বাংলাদেশের প্রস্তুতিটা কি? স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের মানুষ চাইলেই সীমান্ত এরিয়া অতিক্রম করে ভারতে ঢুকতে পারবে না। এখানে বাংলাদেশের যেই বিজিবি আছে, পুলিশ আছে, তারা বাধা দিবে। তো আমাদের দেশে আমরা দেখছি আমাদের বিজিবির সেখানে এই সীমান্ত পয়েন্টগুলোতে মানে সেনা সংখ্যা একটু বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে। ইভেন পাশাপাশি পুলিশেরও একটা ভূমিকা ছিল যেন যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। যেমন ভারত যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে সেখানের শত শত মানুষ, তো তাদের বিএসএফ তাদের পুলিশ কিন্তু সেখানে লাঠিচার্জ করছে। তো সেম টু সেম বাংলাদেশ থেকেও ঢুকতে গেলে কিন্তু আমাদের বিজিবি বাধা দিবে। সীমান্তের কাছাকাছি সেখানে আপনি প্রতিবাদ করতে পারবেন, মাইকে কথা বলতে পারবেন, কিন্তু ভারতে ঢুকার সুযোগ নাই। তো এই টোটাল পরিস্থিতি দেখা আমাদের নিয়ে ভারতের তারা যখন কথা বলে আমাদের মনে হয় যে সরকার এটার একটা মশা মাছির মতন কথাটা মনে করে, এতটা হালকা নেয়। একদিকে ভালো যে আমরা পাত্তাই দিচ্ছি না, কিন্তু বাংলাদেশের একটা মানে আওয়াজ শোনার পরে আপনি দেখেন ত্রিপুরা রাজ্যের ঘটনা দেখে কি মনে হচ্ছে। এই রাজ্য সরকারগুলা এমনিতে আছে বাটে, কবে যে এদেরকে বিলুপ্ত করে দেয়, তাই না? তো সেইখানে এসে এখন আবার এই ধরনের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে ত্রিপুরার তারাই যে বড় বড় কথা বলে আসলে কতটুকু টিকতে পারবে? না, গোটা ভারতবর্ষের হিসাব আলাদা, বা ত্রিপুরা রাজ্য যেরকম পাকনা পোকনা গজাই ছিল সেইখান থেকে হ্যাঁ ভয় পাইছে নাকি? কি মনে হয় আপনার, কি ভয় পাইছে নাকি? মাত্র ৪৮ ঘন্টা ৪৮০টি জায়গায় কন্টিনিউ অভিযান চলছে। আমি যখন নিউজ করছি তখনও অভিযান চলছে। গেল মাত্র কয়েক ঘন্টা আগে সিরিয়ার যে সর্বশেষ নৌবহর সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন যে সিরিয়ার
80% যে সামরিক শক্তি সেটা ক্ষয় হয়ে গেছে। মাত্র 48 ঘন্টায় ইসরায়েল এত পরিমাণ অভিযান চালাচ্ছে বেছে বেছে, যে সিরিয়াটা ধরেন, আর আমার ধারণা যে আর 24 ঘন্টা গেলে এই রাষ্ট্রটার মানে মানুষের হাতে থাকা বন্দুক ছাড়া সম্ভবত আর কিছুই থাকবে না। দর্শক, এই মুহূর্তে সিরিয়ার সরকার প্রধান যিনি ছিলেন ফেসিস্ট আসাদ সরকারের পতনের পর আরেক নতুন ঝামেলায় পড়ে গেছে সিরিয়া। আমি ধারাবাহিক রিপোর্টে আপনাদেরকে যে জিনিসটা আমি বারবার বোঝাতে চাচ্ছি, প্রথম দিনই বলছিলাম যে রাশিয়া ইরান কেন সিরিয়াকে প্রটেস্ট করছে। মধ্যপ্রাচ্যে নতুন ডাইমেনশন হবে, আর সেই ডাইমেনশনটার আমরা আজকে দেখছি। একদম একটা তথ্যচিত্র আসছে। সিরিয়ার গুরুত্বপূর্ণ যতগুলো সামরিক বিমানবন্দর আছে সবগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আপনি ভাবতে পারেন, সবগুলো গণহারে। দেশটির নৌবাহিনীকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। প্রতিরক্ষা খাতকে ধ্বংস করার লক্ষ্যমাত্রার অংশ হিসাবে এমন হামলা চালাচ্ছে নিহু। গেল 2 দিনে সিরিয়ার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে 480-র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। একই সঙ্গে দখল করে নেওয়া হয়েছে সিরিয়ার গোলান ভূমি। ইসরায়েলের আইডিএফ বলছে আল-বাইদা এবং লাতাকিয়া বন্দরে তারা অভিযান চালিয়েছে, যেখানে সিরিয়ার নৌবাহিনীর মানে 15টি যুদ্ধজাহাজ আছে। ওই 15টি যুদ্ধজাহাজ নোঙর করা ছিল, তা পানির মধ্যে ডুবিয়ে দিয়েছে। বলা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সবগুলোকে ধ্বংস করাই ইসরায়েলের লক্ষ্য। সারা পৃথিবী দেখছে, আরব রাষ্ট্রগুলা সামান্য সমালোচনা করছে, কিন্তু এতে ইসরায়েলের কি কিছু যাচ্ছে আসছে? বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে যে পরিমাণ অভিযান চলছে, তাতে বলা হয়েছে যে আপনার ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য সিরিয়াতে একটা প্রজেক্ট তৈরি করেছিল, প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য সিরিয়ার সরকারের সাথে যৌথ প্রজেক্ট, ওইটাকে পর্যন্ত গুড়িয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো একবারে অস্তিত্ববিহীন। ইভেন উত্তর সিরিয়ার কামিশ হিলিতে আপনার হোমসে, দামেস্কে মানে রাজধানী দামেস্ক সহ কোনো জায়গাকেই বাদ দিচ্ছে না। এছাড়া সামরিক সদর দপ্তর, গোলাবারুদের মজুদারাগার এবং বিভিন্ন সামরিক অবকাঠামোগুলো 80% টোটাল সিরিয়ার প্রতিরক্ষা খাতের 80% একদম সমান করে দিয়েছে। সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও যুদ্ধবিমান যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্র সংরক্ষণাগার সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। মূলত তাদের বক্তব্য হচ্ছে যে সরকারটা এখন ক্ষমতায় বসবে, এই সরকার যেন কোনোভাবেই ইসরায়েলের প্রতি হুমকিমূলক বা প্রতিশোধমূলক কোনো ধরনের অ্যাক্টিভিটিস আগামী দিনগুলোতে চালাতে না পারে, সেই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এই কাজগুলো করছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বলা নাই কওয়া নাই একের পর এক ঘটনা ঘটাচ্ছে, আর তাতে আরব রাষ্ট্রগুলো কি বলছে, পশ্চিমারা কি বলছে, মানে এখানে কি কারোর কাছে জবাবদিহিতা আছে? সিরিয়া সামনের দিকে যে জিনিসটা ফেস করবে এটা একদম স্পষ্ট। দেখেন, আমি বারবার বলি বাশার আল আসাদের পক্ষে আমার অবস্থান না, কিন্তু সরকার পরিবর্তনের পর বললাম না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, যে শব্দটা আজকে সিরিয়াতে একদম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এখন নতুন সরকার গঠিত হচ্ছে, আবার এক পাশ দিয়ে তুরস্ক অভিযান চালাচ্ছে, শুধুমাত্র ইসরায়েল না, তুরস্ক অভিযান চালাচ্ছে। কারণ কুর্দি বিদ্রোহীরা সিরিয়ার একটা অঞ্চলে থাকতো, তো তারা ট্রাকে করে বোঝাই করে করে সেখান থেকে মেশিনারিজগুলো সরাতে যাচ্ছিল। তুরস্কের বিমান বাহিনী সেখানে হামলা চালিয়েছে, যে এই অস্ত্রগুলা কুর্দিরা মিসইউজ করতে পারে সামরিক বা অস্ত্রাগার লুট করে। এখন এই দেশটাকে কিভাবে তৈরি করবে, বা এটা কীভাবে গড়বে, বা এটার ইকোনমি কোন লেভেলে যাবে, যেভাবে মানে গণহারে অ্যাক্টিভিটিস শুরু হয়েছে আল্লাহ ভালো জানে। তবে সিরিয়া নিয়া যে ভবিষ্যৎবাণী এটা কিন্তু ইসরায়েলের দখলে যাবে, আমি যতটুকু দেখছি আর কি। পাশাপাশি আপনার গ্রেটার ইসরায়েল নামক যেই স্বপ্ন ছিল ইসরায়েলের, সম্ভবত সিরিয়াকে দিয়ে এটা তারা পরিপূর্ণভাবে শুরু করতে যাচ্ছে। একটা কাঠপুতলি সরকার তৈরির পরিকল্পনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের। দেখা যাক কোন দিকে যায়, তবে একটা বেদনাদায়ক অধ্যায়ের শুরু। হয়তো ভবিষ্যতে ভালো কিছু আসবে, বাট সাময়িকভাবে বিষয়টা বেদনাদায়ক।